ভাবির কথা বলতেছে ভাই। ভাবি? আসিফ এবার অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, ভাই, আমার ভাবি আপনার বউ। আর আরও ভাবি, সকালে তো বিয়ে করলেন, এখনই ভুলে গেছেন? সারাদিনের ব্যস্ততায় বিয়ের কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রাফিনের। আসিফের কথায় আরুর কথা মনে পড়ল তার। বিরক্ত নিয়ে বুয়ার দিকে তাকালো। খাচ্ছেন না কেন? ওর অপছন্দের খাবার রান্না করলে খাবে কি করে ও? আগে জিজ্ঞেস করুন কি খেতে চায়, তারপর রান্না করুন। বুয়া অসহায় গলায় বলল, জিজ্ঞাসি কিন্তু কয় না, বলে খাবে না। রাফিন কপাল কুঁচকে তাকালো। আসিফের দিকে তাকিয়ে অধৈর্য গলায় বলল, খায় না কেন? মেয়ের সমস্যা কোথায়? আমি কেমনে কমু ভাই, আপনার বউ আপনার জানার কথা। আসিফ মুখ কাচুমাচু করে বলল, যা, তোরে 10 মিনিট টাইম দিলাম, ওকে খাইয়ে রেখে আয়। আসিফ দ্বিধাভরা গলায় বলল, আমি কি খাওয়াবো ভাই? কপালে বন্দুক ঠেকায় খাওয়াবো? রাফিন চোখ রাঙিয়ে বলল, অদ্ভুত। এই, তোর ভাবি হয় না আরু? আমার বউয়ের মাথায় বন্দুক ঠেকাবি তুই? এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। বাচ্চাদের যেভাবে খাওয়াস তেমনি ভুলিয়ে ভালিয়ে খাইয়ে আয়। আসিফ বিমর্ষ দৃষ্টিতে তাকালো, মিনমিন করে বলল, ভাবি কি বাচ্চা ভাই? কত বড় মেয়ে, আর আমার কথাও শুনবে না? শুনবে না তো? আপনি কি খাইয়ে দিলে নিশ্চয়ই খাবে ভাই। রাফিন সরু চোখে তাকিয়ে বলল, পাগল তুই? এনিওয়ে বুয়া, আপনি গিয়েই খাইয়ে দিন আপনার বউমনিকে। বাচ্চা মেয়ে তো, হয়তো তুলে খেতে পারে না। আর তবুও না খেলে আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। ক্ষুধা লাগলে ঠিকই খাবে। আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, যান। বুয়া মাথা দুলে বেরিয়ে যেতে চোখ বন্ধ করলো রাফিন। হাজারো দ্বিধা নিয়ে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আসিফ। চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে তা নিয়ে চরম রকম দ্বিধান্বিত সে। রাফিনকে কি ডেকে জিজ্ঞেস করবে? রোজারা চট্টগ্রামে পৌঁছতে পৌঁছতে সূর্য হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। চট্টগ্রাম শহরটা তখন ফ্যাকাশে অন্ধকারে গা ঢাকতে ব্যস্ত। রোজা, মৃন্ময় আর তীর্থ স্টেশন থেকে বেরিয়ে পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো উদরপূর্তির জন্য। দীর্ঘ জার্নিতে তিনজনই অসম্ভব রকম ক্লান্ত, কিন্তু বিপত্তি বাঁধল খাবার মুখে দেওয়ার আগ মুহূর্তে। কোথা থেকে একজন চেঁচিয়ে বলে উঠল, আরিয়ান, মিনময়। মৃন্ময় সচেতন চোখে তাকিয়ে নিজেকে আড়াল করার শেষ চেষ্টা চালালো, কিন্তু ততক্ষণে রেস্টুরেন্টের আগ্রহী জনতার প্রধান আগ্রহের বিষয় হয়ে উঠেছে সে। একজন দুজন করে ক্রমেই ভিড় বাড়তে লাগলো। সেলফি, অটোগ্রাফ, প্রশ্ন, এসবের ভিড়ে খাওয়াটা হয়ে উঠল না আর। এত ভিড়াভিড়ি আর চেঁচামেচিতে বিরক্ত হয়ে কপাল কুঁচকে তাকালো রোজা। মৃন্ময়কে ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে রাখতে দেখে শরীরটা আরও জ্বলে উঠল রোজার। আচ্ছা, এটা কি কোনো জীবন হতে পারে যে জীবনে মন খুলে চলা যায় না, খাওয়া যায় না, মন ভরে শ্বাস নেওয়া যায় না, এমনকি বিরক্ত হয়ে চিল্লানোও যায় না? সে জীবনকে কি আদৌ জীবন বলে? মৃন্ময়কে এই মুহূর্তে চিড়িয়াখানার কোনো এক্সপেন্সিভ জীব বলে মনে হচ্ছে রোজার। রাগ, বিরক্তি আর ক্ষুধার ডান হাতে কপাল চেপে ধরল রোজা। বিড়বিড় করে বলল, ইম্পসিবল, এইভাবে বাঁচা জাস্ট ইম্পসিবল। রোজার কথা তীর্থের কানে যেতেই অসহায় দৃষ্টিতে তাকালো সে। খাবারের দিকে ইশারা করে ফিসফিস করে বলল, দোস্ত, খাবারগুলো আমার দিকে কেমন প্রেম প্রেম নজরে তাকিয়ে আছে দেখছিস? আমি এবার খাইতে না পাইলে ডাইরেক্ট আকাশে উঠে যাবো দোস্ত। একদম আল্লাহ পেয়ারা শালার কপাল। তীর্থের ফিসফিসানির জবাব না দিয়ে দাঁতের দাঁত চেপে বসে রইল রোজা। টেবিলে রাখা কাচের গ্লাসগুলো ছুঁড়ে মেরে মৃন্ময়ের প্রতিটি ফ্যানের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে তার। রিডিকিউলার্স। মৃন্ময় হয়তো রোজার অস্বস্তিটা বুঝতে পারল। হঠাৎই উঠে দাঁড়িয়ে তীর্থ রোজাকে ইশারা করে বেরিয়ে যেতে বলল। নিজেও স্মিত হেসে ভিড় ঠেলে বেরিয়ে এলো বাইরে। বিরক্তিতে চোখ কান লাল হয়ে আছে রোজার। দেখতে পুরো খ্যাপা বাঘিনীর মতো লাগছে তাকে। মৃন্ময় দ্রুত ফোন বের করে সোহেলকে ফোন লাগালো। দুবারের মাথায় ফোন তুলতেই রাগ চেপে ধরে বলে উঠল মৃন্ময়, স্টুপিড, ঠিক টাইমে ফোন রিসিভ করতে পারো না তুমি?
সোহেল মুখ কাচুমাচু করে বলল, সরি স্যার। তোমার সরি তোমার কাছে রাখো। বান্দরবনে যাওয়ার জন্য যে গাড়ি ঠিক করেছিলে তার ড্রাইভারকে ফোন দিয়ে 5 মিনিটের মধ্যে স্টেশনের পাশে রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বলো। ফ্যানেদের মাঝে ফেঁসে গেছে, কুইক। সোহেল হন্তদন্ত হয়ে বলল, ওকে স্যার। মৃন্ময় ফোন কাটার আগে আবারও ভিড়ের মাঝে পড়ে গেল ওরা। এমন ভিড় আর হট্টগোল রোজার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। কিছুক্ষণ এই দমবন্ধকর অবস্থা চলার কাঙ্ক্ষিত গাড়ি দেখা মিলল তাদের। কোনো রকম গাড়িতে উঠে হাফ ছেড়ে বাঁচল ওরা। গাড়ি স্টার্ট দেওয়ার পর রোজা প্রথম যে কথাটা বলল তা হলো, কিভাবে সহ্য করেন আপনি? এটা কি আসলেই জীবন নাকি সার্কাস? রোজার কথায় মৃদু হাসল মৃন্ময়। হাসি মুখে বলল, আমার অভ্যেস আছে মিস রোজা। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এমন লাইফ স্পেন্ড করতেই অভ্যস্ত আমি। রোজা সিটে গা এলিয়ে ক্লান্ত গলায় বলল, রেডিকুলাস। এমন লাইফ স্পেন্ড করার চেয়ে সুইসাইড করাটা বেশি পছন্দের হতো আমার। মৃন্ময় গোপনে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে রোজা পারবে না, তাই সে রোজাকে চাইবে না। ছোটবেলা থেকে চাওয়া মাত্রই সব কিছু হাতের নাগালে পেয়েছে মৃন্ময়। হয়তো এবারের চাওয়াটাও চাইলে পূরণ করতে পারবে সে, কিন্তু চাইবে না। এই চাওয়াটা অন্যায়। রোজাকে নিজের সাথে জড়ালে রোজা মুচড়ে পড়বে। তার সজীবতা, লাবণ্যতা সব কিছু হারিয়ে যাবে। তা কিছুতে হতে দিতে পারে না মৃন্ময়। যে টোল হাসিতে বরাবরই আটকে যায়, সেই হাসিটা যদি হারিয়ে যায় তাহলে রোজাকে পেয়েই বা কী লাভ? নিজের সুখের চেয়ে রোজার ভালো থাকাটাই কি বেশি কাম্য হওয়া উচিত নয়? ভালোবাসলে ভালো থাকতে শেখার আগে ভালো রাখতে শিখতে হয়। মৃন্ময় আবারও দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিয়ে নিজেকে বোঝায়, সবার জীবনে একটা না পাওয়া থাকতে হয়। সে না পাওয়াটাকে বিভিন্নভাবে পাওয়ার আকুতি নিয়ে সারাটা জীবন বাঁচতে হয়। অবসর বিকেলে সেই না পাওয়াটাকে নিয়েই ঘণ্টাময় ভাবতে হয়। এই না পাওয়াটাকে বুকে আঁকড়ে ধরে ভালোবাসার আগুনে জ্বলতে হয়। সব পাওয়ার মাঝে জীবনের সার্থকতা নেই। মাঝে মাঝে বেদনাময় দীর্ঘশ্বাসও ফেলতে হয়। মৃন্ময়ের ভাবনার মাঝে চেঁচিয়ে উঠল তীর্থ। তীর্থের চিৎকার কানে যেতেই চোখ মেলে তাকালো মৃন্ময়। ঘাড় ঘুরিয়ে তীর্থের দিকে ফিরতে ফোনের স্ক্রিনে চোখ রেখে চোখ বড় বড় করে বলে উঠল তীর্থ, উত্তেরি, এই অল্প সময় সোশ্যাল মিডিয়ায় আপনার লোকেশন ভাইরাল হয়ে গেছে বস। গ্রুপে গ্রুপে আপনার পিক আর বিভিন্ন ধরনের ক্যাপশনে ভর্তি হয়ে গেছে ফেসবুকওয়ালা। মৃন্ময় শূন্য দৃষ্টিতে তাকালো। দুহাতে নিজের মুখ ঢেকে একটা গাঢ় নিঃশ্বাস নিয়ে সোহেলকে ফোন লাগালো সে। এবার প্রথমবারেই ফোন তুলল সোহেল। স্যার, ফেসবুকে তো নিউজ লিক হয়ে গেছে, টিভিতে। সোহেলকে থামিয়ে ক্লান্ত গলায় বলে উঠল মৃন্ময়, প্রেসদের বলে দাও ব্যস্ততা ছেলে ফ্রেন্ডদের টাইম দিতে ওদের সাথে ট্যুরে বেরিয়েছি আমি। সো এখানে আমাকে ফলো না করে আমাকে পার্সোনাল স্পেস দেয়া হোক, ওকে? আমি এখানে কোনো রকম ঝামেলা যাচ্ছি না সোহেল। আই হোপ তুমি হ্যান্ডেল করে নেবে। ইয়েস স্যার, আপনি এখন চিন্তা করবেন না। এর আগে যেহেতু পেরেছি, এবারও পারবো। থ্যাংক ইউ। ফোন কেটে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল মৃন্ময়। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় অবাক চোখে তাকালো রোজা। ভ্রুকুচকে বলল, গাড়ি থামালেন কেন? মৃন্ময় স্বাভাবিক গলায় বলল, ক্ষুদে পেয়েছে তীর্থ? আপনার না ক্ষুদে পেয়েছে? তীর্থ, এই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার প্যাক করে আনো। আমি আবার কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না, এমনিতেও অনেক লেট হয়ে গেছে। খাবারটা। তীর্থ লাফিয়ে নেমে পড়ল। খুশিতে গদগদ কণ্ঠে বলল, পারবো। আপনি যে দয়া করে খাবারের কথা বলেছেন তাতেই আমি কৃতজ্ঞ বস। আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি, ওয়েট। মৃন্ময় হেসে নিজের ওয়ালেটটা এগিয়ে দিয়ে বলল। তীর্থ ইতস্তত গলায় বলল, আমার কাছে টাকা হবে, এটার দরকার নয়। তীর্থ দ্বিধাভরা চোখে একবার রোজার দিকে তাকালো, তারপর ওয়ালেটটা হাতে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্টে ঢুকে গেল। নিয়াজ সাহেব, আপনি খুব ভালো করেই জানেন আমাকে ঠকানোটা খুব একটু ইজি নয়। অ্যামাউন্ট যত ফাইনাল হয়েছে তার থেকে 5% বেশি দিতে বাধ্য আপনি। বাংলাদেশ থেকে দুবাই গোল্ড ট্রান্সফার করতে গিয়ে আমার হাত থেকেও যে অনেক টাকা খসে যায় সেটাও তো ভাবতে হবে মিস্টার নওয়াজ। প্রতি চালান পাঠাতে সিভিল এভিয়েন্স, বিমান কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বড় অঙ্কের ঘুষ দিতে হয়। আপনার কি ধারণা সে টাকা এত সহজে ছেড়ে দেব? না,
রাফিন চৌধুরী নিজেও পাওনা ছেড়ে দিতে শেখেনি, আর শিখবেও না। গট ইট। রাফিনের কথার মাঝেই দরজায় টোকা পড়ল। রাফিন ভিডিও কনফারেন্স দুবাইয়ের এক ডিলারের সাথে গোল্ডেনের চালান নিয়ে মিটিং করছিল। এমন অসময়ে দরজায় করাঘাতে বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। চোয়াল শক্ত করে আসিফের দিকে তাকাতেই দৌড়ে গিয়ে দরজা খুলল আসিফ। দরজার ওপাশে দাঁড়িয়েছিলেন বুয়া। বুয়াকে দেখে রাগটা মাথাচাড়া দিয়ে উঠল রাফিনের। নিজেকে শান্ত করার চেষ্টা করে ধমকে বলে উঠল সে, কি সমস্যা কি আপনার? বুয়া ভয়ে কেঁপে উঠে ভীত গলায় বলল, জি, অনেক চেষ্টা করেও বৌমনিকে খাওয়াতে পারি না ভাইজান। সারাদিন না খেয়ে থাকায় গ্যাস্ট্রিকের সমস্যা হইতেছে ওনার। এ পর্যন্ত 2 বার বমি করেছে। কি করুম এখন? রাফিন রেগে ল্যাপটপটাই ছুঁড়ে মারল ফ্লোরে। সাথে সাথেই এদিক ওদিক ছিটকে গেল ল্যাপটপের বিভিন্ন পার্ট। ঘটনার আকস্মিকতায় আসিফ আর বুয়া দুজনেই চমকে উঠল। রাফিন গর্জে বলে উঠল, আপনাকে বলেছি না ডিস্টার্ব করবেন না আমায়। কে খাচ্ছে আর কে খাচ্ছে না সেটাও আমার দেখতে হবে। শালার বিয়ে করেই মারাত্মক ভুল করেছি আমি। কথাটা শেষ করেই পাশের টেবিলটা লাথি দিয়ে উল্টে দিল রাফিন। আসিফ হন্তদন্ত হয়ে বলল, শান্ত হন ভাই। শান্তই হব এখন। চলো আমার সাথে। বুয়া, খাবার নিয়ে আসুন। বুয়া মাথা নেড়ে দ্রুত পায়ে নিচে নেমে গেল। ফ্লোরে বসে বিছানায় কোনায় আঁকড়ে কাঁদছিল আরু। ভাই ভাবি বাবা সবার কথা খুব মনে পড়ছে তার। কে জানে কেমন আছে তারা। এই মুহূর্তে দৌড়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে আরুর, বাবার মাথায় হাত বুলিয়ে দিতে। ভাবির বকা শুনতে শুনতে এক গাদা ভাত গিলতে কতই না ইচ্ছে করছে তার। রাফিন কেন করছে এমন? আরও ওর ভাইয়ের কাছে যাবে। এই বিলাসবহুল ঘর নয়, তার ছোট্ট ঘরে শান্তিতে একদণ্ড ঘুমাবে। এমনটা কি কখনোই হতে দিবে না রাফিন? আরুর ভাবনার মাঝেই প্রচণ্ড শব্দে দরজা খুলতে ভেতরে ঢুকলো রাফিন। হঠাৎ শব্দে চমকে তাকালো আরু। রাফিনের রাগে চোখ দেখে ভয়ে কেঁপে উঠল সে। রাফিন মুখ দিয়ে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। ধীর পায়ে আরুর সামনে চেয়ার টেনে বসলো। বুয়াকে খাবারটা আরুর সামনে রাখতে ইশারা করে বলল, খাচ্ছ না কেন জানো? আরও জবাব দিল না। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে সে। কেউ যদি তাকে একটা সুযোগ দিত তাহলে সে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিত রাফিনের বুক। আরুকে চুপ করে থাকতে দেখে উঠে দাঁড়ালো রাফিন। আসিফকে উদ্দেশ্য করে বলল, সোনাপুকুর এই মুহূর্তে আমাদের গ্যাংয়ের কজন ছেলে আছে আসিফ? আসিফ ভেবে বলল, 5 জন ভাই। আচ্ছা, তাহলে এক কাজ কর, ঘড়িতে 5 মিনিটের টাইম সেট কর। এই 5 মিনিটে তোর ভাবি খাওয়া শেষ না করলে ওদেরকে ফোন দিয়ে বল আমার শ্বশুরের পায়ের একটা রগ যেন কেটে দিয়ে আসে। মেয়ের না খাওয়ার বদলে বাবার রক্ত। দারুণ না? আসিফ ঢোক গিলে একবার আরুর দিকে তাকিয়ে বলল, জি ভাই, দারুণ। তাহলে টাইম স্টার্ট নাও। এখানে দাঁড়িয়ে 5 মিনিট ওয়েট কর, একটা খাবারও যেন থেকে না যায়। জি ভাই। রাফিনের কথায় চমকে উঠে আরু। একটা মানুষ এতটা হার্টলেস কি করে হতে পারে? নিজের চাওয়াটা আদায় করে নিতে যে কারো রক্ত ফেলতে হাত কাঁপে না তার। আরু 2-3টা ঢোক গিলে খাবারের প্লেটটা হাতে তুলে নিল। মুখ ভরে খাবার নিয়ে জীবনের বৃথা চেষ্টা চালাতে লাগলো। রাফিন বাঁকা হেসে বলল, গুড গার্ল। কাল থেকে টাইমলি না খেলে এমন কিছুই হবে। তোমার ভাবি তো প্রেগনেন্ট, তাই না? এবার ঢুকরে কেঁদে উঠল আরু। অসহায় দৃষ্টিতে রাফিনের দিকে তাকালো। সাথে সাথে গলায় খাবার আটকে কাশতে লাগলো সে। রাফিন শান্ত গলায় বলল, আসিফ, পানি দে। আসিফ পানি এগিয়ে দিতেই আরুর দিকে ঝুঁকে পানি এগিয়ে দিল রাফিন। আরু গ্লাসটা নিতেই আরুর মাথায় হাত রাখলো রাফিন। নরম গলায় বলল, কাঁদছো কেন? কথায় কথায় কান্না করা মেয়ে একদমই পছন্দ নয় আমার। আর এমন মরা কান্নার কারণটাই বা কি? সবই তো দিয়েছি তোমায়, আর কি চাও? আমি তোমার সাথে খারাপ বিহেভও করছি না, তাহলে এমন পাগলামোর কারণ কি? দেখো, আমি বিয়েটা মানি বা না মানি, তুমি আমার ওয়াইফ, আর আমি আমার স্ত্রীর গায়ে হাত উঠাতে চাই না। তাই ধৈর্যের পরীক্ষা নিও না। এই বাড়িটা তোমারও আরু। বাড়িটাকে নিজের মনে করে স্বাভাবিকভাবে থাকতে পারছো না কেন? তাছাড়া আমি আগেও বলেছি, তুমি ঠিকঠাক চললে তোমার ফ্যামিলিকেও টাচ করব না আমি।
আমার সমস্যা তোমার ভাইয়ের সাথে, তোমার সাথে নয়। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, কাল থেকে গুড গার্লের মতো টাইমলি খাবে, ঘুমাবে, নয়তো ইউ নো হোয়াট ক্যান আই ডু। কথাটা বলে ডান চোখ টিপে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল রাফিন। আরু ফোলা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। রাফিন চোখের আড়াল হতে চোখ বুঝল আরু, সাথে সাথে গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। নিজের জীবনটাকে খুব ভারী লাগছে আরুর, খুব বেশি ভারী। আকাশে একছত্র অন্ধকার, ঘন অন্ধকারকে চিরে মেঘের সাগরে হাবুডুবু খেয়ে খালি ক্লান্ত চাঁদ দেখা দিয়ে চলেছে থেকে থেকে। পাহাড়ি বনু বাতাসটাও হোটেলের গা স্পর্শ করে অভিমানে থমকে দাঁড়াচ্ছে, আবারও ফিরে যাচ্ছে বহুদূরে। তার সাথেই ছুটে চলেছে রোজার মন। প্রায় 1 ঘন্টা হতে চলল বান্দরবান এসে পৌঁছাচ্ছে তারা, কিন্তু অজানা এক কারণে ভীষণ অস্থিরতা কাজ করছে তার মাঝে। হঠাৎ করে মনে হচ্ছে ঠিক নেই, কিছু একটা ঠিক নেই। ভেতরটা তেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কার জন্য এত অস্থিরতা তার? রোজা দীর্ঘশ্বাস ফেলে, লম্বা সিক্ত চুলগুলো হাতখোপা করতে করতে অন্ধকার আকাশে তাকায়। আকাশটাকেও রোজার মনের মতো কেমন ফাঁকা ফাঁকা লাগছে আজ। এই অন্ধকারের শেষ শূন্যতাটা কতই না দৃষ্টিবহ। রোজা বিছানায় গিয়ে বসলো, ফোনটা হাতে নিয়ে কি মনে করে হৃদকে ফোন করলো। ফোনটা 2বার বেজে কেটে গেল। ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে ভুরু কোচকে একবার ফোনের দিকে তাকালো রোজা। কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও ডায়াল করলো সে। হৃদ চোখ বন্ধ করে শুয়ে আছে, চোখ বন্ধ করে দারুণ একটা খেলা খেলছে সে। তাদের স্কুলের মসজিদ স্যার বলেছেন, ইউ ক্যান সি এভরিথিং ইন ইউর মাইন্ড। মনের একতা আর ইচ্ছে থাকলে যে কোনো বিষয় কল্পনার মাধ্যমে নিজের চোখের সামনে উপলব্ধি করতে পারবে তুমি। মসজিদ স্যারের কথার ভিত্তিতে চোখ বন্ধ করে শুয়ে আছে হৃদ। এই মুহূর্তে 13.75 বিলিয়ন বছর পূর্বে হওয়া বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণকে দেখার চেষ্টা করছে সে। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পরপরই বিরক্তিতে চোখ মেলে তাকালো হৃদ। পায়ের প্লাস্টারের নিচে কিছু একটা কুটকুট করে কামড়াচ্ছে। হৃদ ভুরু কুচকে বাম পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভাবলো। তারপর চোখ বন্ধ করে হাবলের নীতি নিয়ে ভাবতে লাগলো। সেদিন মজিদ স্যার বলেছেন, যেখানে হলো ছায়াপথ বা অন্যান্য জ্যোতিষ্কের প্রাস্তনিক বেগ, হলো বস্তুটির দ্রুত, এবং হলো মনে এইটুকু আড়াতে আবারও ভাবনায় ব্যাঘাত ঘটালো তার। ফোনটা বাজছে। হৃদ বিরক্ত হয়ে ডান পাশের বেডসাইড টেবিলটির দিকে তাকালো। ফোনে আপু শব্দটা ভাসতেই মুখে হাসি ফুটলো হৃদের। খুশি মনে ফোনটা তুলতে গিয়ে নিজের ভাঙা হাতের কথা মনে পড়লো তার। ডান হাতটা প্লাস্টার করে বুকের সাথে সিটিয়ে রাখা হয়েছে। ফোনটা ডান পাশের টেবিলে হওয়ায় আপাতত রিসিভ করা একদম সম্ভবপর নয়। হৃদ একটু নড়েচড়ে টেবিলের দিকে চেপে যাওয়ার চেষ্টা করতে সারাটা শরীর যেন ব্যথায় কুঁচকে গেল। সেদিন রিস্কায় অ্যাক্সিডেন্ট করে খুব বাজেভাবে বাম পাটা ভেঙে গেছে হৃদের। ডান পাটাও মচকে গেছে। কোমরের কাছে হালকা পাতলা আঘাত পেয়েছে। মাঝে মাঝে তীক্ষ্ণ শীতল ব্যথা শুরু হয় কোমরের ডান পাশের হাড়ে। হৃদ চেঁচিয়ে ডাকলো, মা মা। ছেলের ডাকে সুলতানা বেগমের সাড়া পাওয়া গেল না। হৃদ মুখ কালো করে আরও একবার ফোনের দিকে তাকালো। বাঁচতে বাঁচতে ইতিমধ্যে কেটে গেছে কল। এমন সময় দরজার বাইরে কমলকে চোখে পড়ল। হৃদ উচ্চস্বরে ডাকলো, কমল, এই কমল, এদিকে আয়। কমলের মাঝে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না। ঠায় দাঁড়িয়ে কিছুক্ষণ ঘাড় চুলকালো। সে তার ধীর গতিতে দরজায় এসে দাঁড়ালো। জি ভাইজান। এই যে আবার কি? তোকে না বলেছি যে বলবি না? বল জি, কি হলো বল। হৃদের কথায় বেশ বিরক্ত হলো কমল। দায় সারা ভাবে বলল, জি বলেন, কি হবো ভাইজান? জি বলেন কি? কামের মাইয়া তাইকা নায়িকা হইয়া যাবো আমি। হৃদ উত্তর দিল না, ভুরু কুচকে বলল, একদম চাপা ঝাড়বি না। এদিকে এসে ফোনটা আমার বাম হাতে তুলে দে তো, জলদি কর। হৃদের কথার মাঝে আবারও ফোন বেজে উঠল।
কমল আলস্য ভঙ্গিতে ফোনটা নিয়ে ধরিয়ে দিল হৃদের বাম হাতে। হৃদ ওকে যেতে বলে, ফোনটা তুলে ঝটপট বলল, কেমন আছো আপু? সেটা পরে বলছি, আগে বল ফোন তুলতে এত লেট হলো কেন? সত্যিকারের আইনস্টাইন হয়ে সূত্র আবিষ্কার করতে লেগে গিয়েছিলি বুঝি? হৃদ মিষ্টি করে হাসলো, হাসি মাখা গলায় বলল, করছিলাম। তো হাত আর পায়ের কয়টা হাড় ভেঙেছে তা সহজে বুঝে ফেলার দারুণ একটা সূত্র আবিষ্কার করছিলাম। তাই নাকি? কি সেই সূত্র? আর হঠাৎ করে হাড় ভাঙার সূত্র আবিষ্কারের কারণ? ও, তোমাকে তো বলা হয়নি, 2 দিন আগে রিক্সা উল্টে পা আর হাত ভেঙে ফেলেছি আমি। রোজা আতকে উঠে বলল, সে কি, আমি ঢাকার বাইরে আসতেই অঘটন ঘটিয়ে শুয়ে পড়লি? আচ্ছা শয়তান তো তুই। কথাটা বলে থামলো রোজা। হৃদ হাসছে। রোজা এবার নরম গলায় বলল, খুব ব্যথা লাগছে ভাই, একটু সাবধানে চলাচল করবি তো। বাবা বাসায় আছেন? ভালো ডক্টর দেখিয়েছিস তুই? হৃদ হেসে বলল, একটা ট্রাক এসে হঠাৎ ঠুকে দিল। বাবা বলল, ফুটপাতে পড়ায় বেঁচে গেছি। আমার কি মনে হয় জানো আপু, লোকটি ইচ্ছে করে ঠুকে দিয়েছে। রোজার কপাল কুঁচকে এলো। সেদিন কুকুরের ঘটনাটা মস্তিষ্কে আঘাত করেছে ক্রমাগত। কয়েকদিনের মাঝে পরপর 2টি অ্যাক্সিডেন্ট, তাও আবার হৃদকে কেন্দ্র করে। ব্যাপারটা কি একটু বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে না? রোজা হাতের পিঠ দিয়ে ঘাম মুছে। বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে তাকে। হৃদের কথায় ভাবনার সুতো কাটল রোজার। সচেতন হয়ে বলল, বল। কখন থেকে ডাকছিলাম, কথা বলছিলে না কেন? আচ্ছা আপু, কবে আসবে তুমি? রোজা সীমিত হেসে বলে, জলদি ফিরে আসবো ভাই। হৃদ খুশি হয়ে বলল, তাহলে তো বেশ হবে। দেখো, তুমি আসলেই ভালো হয়ে যাব আমি। রোজা হেসে ফেলল, কপাল কুঁচকে বলল, তাই নাকি? তো তোমার কাছে তো ম্যাজিক আছে আপু, তুমি পাশে বসলেই সব ঠিক। রাতের বেলা একদমই ঘুম হয় না আমার, একা একা ভয় লাগে আপু। তুমি থাকলে একদমই ভয় লাগবে না। তাড়াতাড়ি এসো। রোজা রুদ্ধ কণ্ঠে বলল, তাড়াতাড়ি আসবো ভাই, খুব তাড়াতাড়ি। রাতের নিস্তব্ধতা ভেঙে দেওয়াল ঘড়িতে 1টার ঘন্টা বাজলো। রাফিন মাত্রই বাড়িতে ঢুকেছে। সারাদিন নানা ঝামেলায় জীবনটা শেষ তার। হসপিটালে একজন বিদেশি সার্জন এসেছে। তার সাথে মিটিং শেষ করে বস্তির ব্যাপারটা নিয়ে ভাবতে হয়েছে তাকে। বস্তির কাজটা পিছিয়ে যাওয়ার বেশ লস হয়ে যাচ্ছে তার। তারপরও বিভিন্ন কনস্ট্রাকশনে চোখ বুলালো। গোল্ডেনের চোর চালান নিয়েও কত হাবিজাবি কাজ করতে হয়েছে তাকে। বাড়িতে ঢুকে টাইটা ঢিলে করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে রাফিন গলা উঁচিয়ে বলে, সুলাল। রাফিনের ডাকে ঘুমু ঘুমু চোখে মধ্যবয়স্ক একটি লোক বেরিয়ে এলো। ইতস্তত গলায় বলল, জি স্যার। একটা কড়া কফি দাও তো। আচ্ছা স্যার। স্যার, ডিনার করবেন? না, এত রাতে আর খাবো না। তুমি 1 কাপ কফি দিয়ে যাও, আমি শাওয়ার নিব। কফিটা রুমেই রেখে যেও। সুলাল মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ায়। রাফিন শাওয়ার নিয়ে কফি হাতে ছাদের দিকে পা বাড়ায়। কফি খাওয়ার সময়টুকু সবসময় ছাদেই কাটায় রাফিন। রাতের অন্ধকারে ভয়ঙ্কর একাকিত্বটা ভীষণ টানে ওকে। কিন্তু আজ অন্যরকম কিছু হলো না। ছাদে পা দিয়ে রেলিংয়ের পাশে দাঁড়ানো কোনো নারীর ছায়া পড়ল চোখে। নিজের অজান্তে ভ্রু কুঁচকে এলো রাফিনের। তার বাড়িতে মেয়ে, কিভাবে? রাফিন আরও খানিকটা এগিয়ে গেল। সাথে সাথেই কানে এলো সুরলো কিন্নর কণ্ঠ, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। রাফিন থমকে দাঁড়ালো। হঠাৎ করে আরুর কথা মনে পড়ল তার। আরুর দিকে এগিয়ে নেওয়া পা দুটো 2 কদম পিছিয়ে এনে সিগারেট ধরালো সে। কফির কাপটা টেবিলে রেখে চেয়ার টেনে আরাম করে বসলো। সিগারেট ফুঁকতে ফুঁকতে স্বাভাবিক গলায় বলল, এত রাতে সাদে কি করছো আরু? ভয় লাগে না? আরও উত্তর দিল না। গানটা থামিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মেয়েটা। আরও দৃষ্টি অনুসরণ করে রাফিনও দৃষ্টি রাখলো আকাশে।
আকাশটা আজ অন্ধকারে ঢাকা, চাঁদ তো নেই, সাথে তারাদেরও দেখা নেই আজ। রাফিন কফির কাপে চুমুক দিতে দিতে কপাল কুঁচকে আরুকে পর্যবেক্ষণ করে। এই অন্ধকারে আকাশে কি খোঁজে মেয়েটা? রাফিন কফির কাপ নামিয়ে আবারও প্রশ্ন ছুড়ে। ঘুমাওনি কেন আরু? এত রাতে মেয়েদের ছাদে থাকতে নেই, যাও ঘুমাতে যাও। আরও চুপচাপ নিচে নেমে যায়। রাফিন অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও কফিতে চুমুক দেয়। আরুকে দিন দিন ভীষণ অদ্ভুত লাগছে রাফিনের। মেয়েটা কি কথা বলতে ভুলে গেছে? সেদিন গ্রামের বাড়িতে আরুর মুখে শেষ বলি শুনেছিল সে। তারপর থেকে বিষাক্ত নিশ্চুপতায় ছেয়ে গেছে ওর মন। আরুর মতো একটা চঞ্চল মেয়ের হঠাৎ থেমে যাওয়াটা যেন যন্ত্রে গাঁথা সুরের হঠাৎ ছন্দপতন, বড্ড অস্বাভাবিক। রাফিনের জায়গা অন্য কেউ হলো হয়তো হঠাৎ ছন্দপতনের বিষে শোষিত হতেও, কিন্তু বেখাইলি রাফিন ব্যাপারটাকে পাত্তা দিল না। কপালে চিন্তার ভাঁজটা আরও স্পষ্ট করে তুলে ডিরেক্টর আর মিনময়ের ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। আরও একটা সিগারেট ধরিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে নিজেকে প্রশ্ন করলো সে, ডিরেক্টরের সাথে মৃন্ময়ের শত্রুতাটা কি? আর মৃন্ময়ী বা কি খুঁজছে? মৃন্ময়ের অনুসন্ধান অভিযানে রোজাই বা কেন? আশ্চর্য। নিজের রুমের এক কোণে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আরু। নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগছে তার। রাগ, বিরক্তি, ভয় সব কিছু মিলেমিশে একাকার হয়ে অদ্ভুতভাবে শূন্য মিশে গেছে সব। সময়টা যেন আটকে যাচ্ছে না, কিছুতেই না। রাফিন তাকে পরিবারের বদলে আভিজাত্য দিয়েছে, রেসপেক্ট দিয়েছে, তার সাথে দিয়েছে একরাশ একাকিত্ব আর উদাসীনতা। এবারের সবাই আরুর সাথে কথা বলতে ভয় পায়, প্রয়োজন ছাড়া একবারও উকি দিয়ে দেখে না তারা। সারাদিন হই হুল্লোড় করা আরু আজ একদম একা। আজকাল বাবা ভাইয়ার কথাও ভাবে না সে। ভাবলেই তো যেতে ইচ্ছা করে, কষ্ট হয়, ভীষণ কষ্ট। আরু টেবিলের বইগুলো উল্টে পাল্টে দেখে, অযথায় ভুরু কুঁচকে বিরক্ত প্রকাশ করে। বইটা ছুঁড়ে ফেলে ঘড়ির দিকে তাকায়, 2:10। আরু বিছানায় গিয়ে বসে, আবারও উঠে দাঁড়ায়, আবারও বসে। সারাদিন একটা রুমে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে তার। যদিও আসিফ তাকে বাগানে লনে ঘুরে বেড়াতে বলেছে, তবেও আরু যায় না, মনটা টানে না। সে রাফিনকে নিয়ে ভাবে না, এই রাফিন নয়। আরু নিজের মতো করে রাফিনকে সাজায়, আবারও ভাঙে, আবারও গড়ে। মাঝে মাঝে সত্যিকারে রাফিনের চোখের সামনে পড়লে বিরক্ত হয়, অসহ্য লাগে। এই রাফিন তো তার রাফিন নয়। আরুর রাফিন তো আরুকে খুব বোঝে, খুব। গাড়ি ছুটছে থানচির পথে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার প্রতিটি কোণায় যেন নজর কাড়া, মনোমুগ্ধকর। রোজা বিষণ্ণ মনে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে অদূরে। মাথায় ঘুরছে ভাইয়ের বলা কথা, তাড়াতাড়ি এসো আপু। গাড়ি ছাড়ার 15 মিনিটের মাথায় হঠাৎ চেঁচিয়ে উঠল তীর্থ, আরে আরে, এটা তো শৈলপ্রপাত, তাই না? বস, এখানে কি নামা যায় না? মিনময় আর চোখে তাকিয়ে হাসি মুখে বলল, শৈলপ্রপাত বর্ষায় দেখতে ভালো লাগে তীর্থ। এখন শুধু জলহীন খাঁ খাঁ পাথর চোখে পড়বে, এছাড়া আর কিছুই নয়। তীর্থ মুখের ভেতর আওয়াজ তৈরি করে বলল, ওহ। রোজা আগের মতো চুপচাপ বসে আছে। মিনময় তীর্থের কোনো কথাই যেন কান পর্যন্ত পৌঁছাচ্ছে না তার। বেশ কিছুক্ষণ চলার পর হুট করে ব্রেক কষল গাড়ি। হঠাৎ এমন প্রচণ্ড ঝাঁকিতে সামনে হেলে পড়ল তীর্থ। রোজা বিস্ময় নিয়ে বলল, এটা কি হলো? এভাবে গাড়ি থামালে কেন? তীর্থ কপাল ডান পাশটায় ঢলতে ঢলতে বলল, এখনই বাংলা সিনেমার নায়কদের মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলতাম আমি। সাবধানে ব্রেক কষবেন তো ভাই, ওই মুভিতে কত কিছু সেভ করা আছে। কোনো ধারণা আছে আপনার? একবার রিস্টার্ট মারলি সব শেষ। মিনময় হেসে ফেলল, সিট বেল্ট খুলতে খুলতে বলল, ড্রাইভারের কোনো দোষ নেই তীর্থ, ব্রেক কষার অনুমতিটা আমিই দিয়েছিলাম। রোজা ভুরু কুচকে বলল, কেন? নামবো তাই। নীলগিরিতে পৌঁছে গেছি, রাস্তাতেই যখন পড়লো, চলুন না ঘুরে আসি। এখানে রেস্টুরেন্টও আছে, কিছু খেয়ে নেওয়া যেতে পারে। কি যাবেন? রোজা উত্তর দেওয়ার আগে লাফিয়ে নেমে পড়ল তীর্থ। মিনময় নেমে দাঁড়াতেই
রোজাও নেমে দাঁড়ালো পাশে। তীর্থ ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। রোজা কপালে আড়াআড়ি হাত রেখে সূর্যের তীব্রতা থেকে চোখ আড়াল করতে ব্যস্ত। মিন্ময় হাঁটার ভঙ্গিমা করে রোজার সামনে গিয়ে দাঁড়ালো। মিন্ময়ের ছায়ায় রোজা যেন খানিক স্বস্তি পেল। মিন্ময় মৃদু গলায় বলল, দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন। নীলগিরির আসল সৌন্দর্য হলো বর্ষা, শীতে, অন্যান্য মৌসুমি এলে সকালে আর রাতেই সবচেয়ে বেশি সুন্দর অনুভব করা যায়। যদিও এখন ভরা দুপুর, তবুও দেখে যাওয়াটা মন্দ নয়। রোজা মিন্ময়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে মৃদু গলায় বলল। মিন্ময় মুচকি হেসে বলল, মিস রোজা, আপনি কি জানেন আমাদের প্রত্যেকের আশেপাশেই এমন কিছু মানুষ থাকে যাদের মুখে উদাসীনতা নামক জিনিসটা আমরা কল্পনাও করতে পারি না। মনে হয় না এই মানুষটির জন্য উদাসীনতা শব্দটা একদমই গ্রহণযোগ্য নয়। যেমন ধরুন আমাদের বাবা, দি রিয়েল লাইফ সুপারহিরো। আমরা ছোটোবেলা থেকেই একটা জিনিস খুব করে বিশ্বাস করি, আর তা হলো বাবারা কখনো কাঁদে না এবং বাবাদের কাছে সব সমস্যার সমাধান থাকে। অর্থাৎ আমরা যে সমস্যায় পড়ি না কেন, বাবা আছেন মানেই নিশ্চিন্ত। আবার ছোট চাচ্চু টাইপ কিছু মানুষও থাকেন যারা হাড় কেঁপে যাওয়ার মতো মারাত্মক কোনো সমস্যাতেও মজার মজার কথা বলেন। তাদের মুখে ওই মজার কথাগুলো মানায় বলেই বলেন, করে গম্ভীর কোনো আলোচনা তাদের মুখে কেমন একটা কৃত্রিম ভাব আনে, মানায় না। আমাদের ফ্রেন্ড সাইকেলও কিন্তু এমন কিছু বন্ধু থাকে যারা অল্পতেই হাসে, হাসির কথা হলেও হাসে, না হলেও হাসে, আর মাঝে মাঝেই বলদের মতো অদ্ভুত সব কাজ করে। আমরা কিন্তু তার বলদামির জন্যই তাকে পছন্দ করি। অর্থাৎ কিছু কিছু মানুষের উদাসীন হওয়ার অধিকার নেই, কারণ তাদের উদাসীনতার সাথে খুব অদ্ভুতভাবেই আরও কিছু মানুষের উদাসীনতা জুড়ে থাকে। বাবাকে যেমন কান্নাই মানায় না, ছোটো চাচ্চুকে যেমন সিরিয়াসে ফেস করতে মানায় না, ঠিক তেমনি কিছু কিছু সুন্দরী মেয়েদের বিচ্ছিন্নতাও মানায় না। রোজা থমকে দাঁড়ায়। মিন্ময় স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে। রোজা ভুরু কুঁচকে কিছু একটা ভেবেই ঠোঁট বাঁকিয়ে হাসে। দৌড়ে গিয়ে মিন্ময়ের পাশাপাশি পা ফেলে। নীলগিরি হিল কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে ওরা। টিকিট প্রতি 60 টাকা। ভেতরে ঢুকে তেমন একটা ঘোরা হয় না ওদের। এত রৌদ্রে ঘুরে বেড়ানোটা নিতান্ত পাগলামো। ভিতরে ঢুকে একটা রেস্টুরেন্ট গিয়ে বসে। হালকা পাতলা খাবার অর্ডার করে চারপাশে চোখ বোলালো রোজা। সামনে বেশ বড় অক্ষরে লেখা ক্যাফে নীলগিরি। রোজা বার কয়েক নামটা আওড়ায়, তারপর খাবারে মনোযোগ দেয়। নীলগিরি থেকে বের হওয়ার আগ মুহূর্তে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো তীর্থ। বেতের তৈরি একটা হেড মাথায় দিয়ে ভাব নিয়ে বলল, দোস্ত কেমন লাগছে রে? রোজা কিছু বলার আগেই তাড়াহুড়া করে বলে উঠল তীর্থ, আই নো আমাকে অনেক সুন্দর লাগছে, তুই কষ্ট করে বলে চুপ আছিস, চুপই থাক। রোজা হেসে বলল, আমার বলতে একদমই কষ্ট হবে না দোস্ত, বাট তোকে যে দেখতে একদমই খ্যাত লাগছে এই স্পষ্ট সত্যটা তোর স্বীকার করে নিতে বহুত কষ্ট হবে। আমি কি তোকে কষ্ট দিতে পারি? তাই এই বিষয়ে আপাতত কোনো রিভিউ দিচ্ছি না, আমি নিশ্চিন্ত থাক। মিন্ময় হেসে ফেলল। তীর্থ মাথা থেকে হেডটা খুলে রেখে ফুসফুস করে বলে উঠল, ডাইনি পিশাচিনি, তোর জামাই তোর এই জ্বালাময় কথাবার্তা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। হে খোদা, আমার জানটুসদের ভাইকে তুমি রক্ষা করো। তীর্থের কথায় হেসে ফেলল রোজা। মিন্ময় নিঃশব্দে হেসে গাড়ির দিকে এগিয়ে গেল। আবারও গাড়ি ছুটল গন্তব্যে। রোজা ফুরফুরে মেজাজে জানলায় ঝুঁকে বসে আছে। জানলার বাইরে ছুটে চলছে গাছ, পাহাড়, মাঝে মাঝে খণ্ড খণ্ড মেঘ। গাড়ি বলিপাড়া বিজেপি ক্যাম্প এসে থামতে নেমে দাঁড়ালো রোজা তীর্থ। সবুজ পাহাড়ে মিশে যাওয়ায় মস্ত আকাশ দেখে অনেকটাই থমকে গেল রোজা। বিস্মিত মুখটা হা হয়ে গেল অজান্তেই। রোজার হা করে থাকায় দৃশ্যটা ক্যামেরাবন্দি করে হাসিতে ফেটে উঠল তীর্থ। রোজা প্রথমে ভ্রু কুঁচকে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরেই চোখ বড় বড় করে তীর্থকে তাড়া করলো। তীর্থ হাসছে। দৌড়ানোর সাথে সাথে প্রাণখোলা হাসিতে একদম বাড়ান্ত কিশোর সে। মিন্ময় ক্যাম্পে নাম এন্ট্রি করে
ফিরে এসে থমকে দাঁড়ায়, চোখে মুখে মুগ্ধ মাখা মিষ্টি হাসি। দৌড়ানোর তালে তালে রোজার হাত খোপাটা খুলে গেছে সে কখন। লম্বা চুলগুলো বাতাসে উড়ছে, ঠোঁটে হাসি, গালে টোল আর চোখে চিকচিকে জল। শাড়ির রঙিন আঁচলটাও তো থেমে নেই, সেও রোজার মতো চঞ্চল প্রাণবন্ত। থানচি জামে মসজিদের বিপরীত পাশে পাহাড়ের ঢালু গা বেয়ে খানিকটা ওপরেই থানচি সরকারি রেস্ট হাউস। মিনময় রোজারা আজ এই রেস্ট হাউসেই রাত কাটাবে, তারপর খুব ভোরেই বেরিয়ে পড়বে ধুসরা পাহাড় উদ্দেশ্যে। বিকেলটা ঘুমিয়ে কাটিয়ে রাতের দিকে থানচির বাজারে ঘুরতে বের হলো রোজা, মিনময়, তীর্থ আর তাদের গাউড সুইসা খিয়াং। থানচির বাজারে বেশ কয়েকটি খাবারের দোকান আছে। দোকানগুলোতে ভাত, রুই, মাছ, গরুর মাংস আর মুরগির মাংস পাওয়া যায়। খাবারের দোকানগুলো চোখে পড়তেই তীর্থ দাঁত কেলিয়ে মিনময়ের দিকে তাকালো। বস, পেটে বেশ টান পড়েছে। কাল যে খাটা লাগবে, একটু পেট ভরে না খেলে কি চলে? রোজা ফোড়ন কেটে বলল। রাক্ষস। তীর্থ রোজার মাথায় চাটি মেরে বলল। তোর বর হবে রাক্ষসের দুলাভাই, অর্থাৎ বৃহদাকার রাক্ষস। মিনময় হেসে বলল। খেতে ইচ্ছা হলে খাওয়া যেতেই পারে। কাল আমাদের পুরো 17 কিমি হাঁটতে হবে, আর ওপর পাহাড়ি পথ, প্রচুর এনার্জি প্রয়োজন। তবে তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করো। খাওয়া শেষ হলে ট্রেকিং শো কিনতে হবে। এসব নর্মাল জুতোতে পাহাড়ে চড়া কষ্টের হয়ে যাবে। রোজা জিজ্ঞেস দৃষ্টিতে তাকালো। এখানে ট্রেকিং শো পাওয়া যাবে? মিনময় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হ্যাঁ যাবে, এখানে ট্রেনিং শু অ্যাভেলেবেল।